বিভিন্ন ইয়েতে, হ্যাঁ, বিভিন্ন নোটে ভোল্টেজ। তুমি তো আগে বলছো, আহ বুঝতে পারছি না। দাও, কতদিনের আগের দিনেরটা? দিনের আগের দিনেরটা। লেকচার 4 নাকি? আচ্ছা আচ্ছা, তো দেখি, এটা কোথায়? না, এটা এটা হ্যাঁ, এখানে হচ্ছে, এটা এটা হ্যাঁ, কি সেটা? সরি, হ্যাঁ বলো। i4, হ্যাঁ, i4 এর সামনে ফুল টেস্ট করতে হয়। এটা কিভাবে বের করবো তুমি তো? এরা হলো এই যে কি বলে i3 i4 i5, সরি, 10 5 5, এই যে তিনটা রোড সমান্তরালে আছে, ওদের অ্যাক্রসে যে ভোল্টেজটা, ওটাই i4 এর অ্যাক্রসে তো ভোল্টেজ বলি না, আমরা বলি যে রোডের অ্যাক্রসে ভোল্টেজ কত। হ্যাঁ, তো এটা তুল্য রোধ বের করবো, বের করে এটার মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে সেটা বের করলে v ইকুয়াল টু i আর, ওটা বের করলে হয়ে যাচ্ছে v হবে i ইন্টু আর। এর উপর দিয়ে যে কারেন্টটা যাবে তুল্য রোধের উপর দিয়ে যে কারেন্ট যাবে সেটা বের করো। অথবা তুমি এটাও করতে পারো যে i4 বের করলে 5 এর সাথে i4 গুণ করলেই ওই 5 এর অ্যাক্রসে ভোল্টেজটা বাইরে যাবে, এরকম আর কি। জিনিসটা এরকম মানে, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। এক হতে পারে যে তুমি তুল্য রোধটা বের করলে সেটার সাথে তোমাকে i1 গুণ করতে হবে, যদি তুমি ভোল্টেজটা জানতে চাও। অথবা তোমার এই তিনটা যদি কারেন্ট জানা থাকে, তাহলে যেই রোধের ভিতর দিয়ে গেছে ওই রোধের ক্রসে ড্রপটা বের করলেই আলটিমেটলি সবগুলো ড্রপ একই হবে। 5 ইন্টু i4, 5 ইন্টু i5 অ্যান্ড 10 ইন্টু i3, এগুলো সব সমানই পাবে যদি ম্যাথ কারেক্ট ভাবে করি, তাহলে এগুলো সব সমান পাওয়ার কথা। আচ্ছা, তাহলে আমাদের এখানে বোধহয় হোমওয়ার্ক ছিল, তোমরা কি হোমওয়ার্ক গুলো করছো? আচ্ছা, তুমি তো ক্লাসেই করলে, হয়তো একটু বলছে, তুমি কি দেখছিলা হোমওয়ার্ক গুলো? সব এটা লেকচার 4 ছিল না এগুলা? আর হচ্ছে লেকচার 5 হচ্ছে 6টা ছিল। এগুলো দেখছো? এগুলো দেখা হয়নি না? এগুলো দেখছো না? এগুলো হয়েছে এগুলা? বলছি, আই বের করতে বলছি তাই না? আহ, এটাই তো। আচ্ছা, এই জন্য তো দিছি, এটা পারবা না আমি জানি। এখানে 10 বল আছে, এখানে আছে 5 বল। কারশফের সূত্র তো এখনো পড়াইনি আমি। যাই হোক, তোমরা যদি পড়ছো, হ্যাঁ, কারশফের সূত্র দিয়ে করতে হবে এটা। ধরো এখানে যেটা হবে আর কি। আচ্ছা, এটা আমরা
আমাদের কি বের করতে বলছে? আই এর মান বের করতে বলছে। আমরা এখানে এর মানটা বের করতে পারবো যেতে পারবো। ওকে, এইটা অঙ্ক না। কেভিএলটা পড়ি আগে, তারপর তো গণিতটা করতেছি। এর আগের দিন আমরা কেসিএল পড়ছি, কার্শফের কারেন্ট সূত্র যেটা ছিল, যে কোন একটা নোডে, সরি জাংশনে যে কারেন্টটা ঢুকে সেই কারেন্টটাই বের হয়। মানে যতটুকু যেগুলো কারেন্ট ঢুকে সেগুলো যোগফল হলো, বাইরে যতগুলো কারেন্ট বাইরে সেগুলো সমান। তো আজকে আমাদের পড়তে হবে কেভিএল, কার্শফের ভোল্টেজ সূত্র। হুম, আচ্ছা, নর্মালি এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? আমরা একটা সার্কিট, ছোট একটা সার্কিট নিয়ে হচ্ছে আমরা যে জিনিসটা আর কি বুঝতে পারবো। তাহলে একটা সার্কিট নিলে, ধরুন একটা সার্কিট নিলাম এরকম। আর ওয়ান, এখানে আর টু, আর টু, আর থ্রি, আর এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে। তো এখন কি বললে, তুমি যদি করো, উম, ওখান থেকে অবশ্যই একটা কারেন্ট বের হবে। তুমি যদি সংযুক্ত কারেন্ট বের হবে, তো এই কারেন্টটা পুরো আর ওয়ান এর উপর দিয়ে যাবে, আর টুর উপর দিয়ে যাবে, তারপর হচ্ছে আর থ্রির উপর দিয়ে যাবে। কিন্তু এই সার্কিটে এই সার্কিটে হচ্ছে একজন একটা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে, সেটা হচ্ছে সোর্স, বা তুমি বলতে পারো ব্যাটারি। আর ওয়ান, আর টু, আর থ্রি যেটা করতেছে, সেই ব্যাটারি সেই যে ভোল্টেজটা আছে সেটাকে কি হচ্ছে ড্রপ করতেছে, বা সেটাকে ক্ষয় করে তুমি একটা কিছু ধরুন আর ওয়ান, আর টু, আর থ্রি কে তুমি একটা বাল্বের মতো চিন্তা করতে পারো। যে তোমার হচ্ছে ব্যাটারি দিলা, তাহলে এই তিনটা বাল্ব তো জ্বলবে। তো জ্বলতেছে কেন? কারণ যে এখান থেকে সোর্স থেকে একটা শক্তি আসছে, ইলেকট্রোমোটিভ ফোর্স আছে, সেই শক্তিটাকে ব্যবহার করে ওরা আলোক শক্তিতে রূপান্তর করতেছে। তাহলে এখানে একজন আছে যে কিনা তোমাকে সার্কিটের মধ্যে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে, আর কিছু আছে যারা হচ্ছে ভোল্টেজটা ড্রপ করতেছে। তো ভোল্টেজটা ড্রপ যারা করতেছে তারা হচ্ছে আমাদের রোধ, আর ওয়ান, আর টু, আর থ্রি। যে সাপ্লাই দিচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ব্যাটারিটা, যেটা হচ্ছে ভি সাপ্লাই। এখন আমরা যদি ড্রপ গুলা উম, দেখতে আসি যে ড্রপ গুলো কত, সাপ্লাই যেটা সেটা হচ্ছে এত, সাপ্লাই দিচ্ছে এই ব্যাটারিটা, তো সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে ভি, এটা। আর এই আর ওয়ান, আর টু, আর থ্রি অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ কতটুকু হচ্ছে, বা আর ওয়ান এর অ্যাক্রোসে যে ভোল্টেজটা, ওটাই হচ্ছে আর ওয়ান এর অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ। আর টুর অ্যাক্রোসে যে ভোল্টেজটা, ওটা হচ্ছে আর টুর অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ। তাহলে সেগুলো যদি আমি ভি ওয়ান, ভি টু এবং ভি থ্রি নাম দিই, তাহলে এই যে ভি ওয়ান ইকুয়াল টু কত হবে? আমরা জানি যেহেতু আর ওয়ান এর প্রতি আই কারেন্ট গেছে, এটা আই আর ওয়ান হবে। আর টুর প্রতি দিয়ে ওই সেম কারেন্টই গেছে, তাহলে এটা হবে আই আর টু। আর আর থ্রির উপর দিয়ে সেম কারেন্টই গেছে, তাহলে এটা ভি থ্রি হবে আই আর থ্রি। এখন কার্শফের ভোল্টেজ ল যেটা বলতেছে যে কোনো একটা সার্কিটের ভিতরে যতটুকু ভোল্টেজ সাপ্লাই হবে, ঠিক ততগুলো ড্রপ হবে, ততটুকু পরিমাণে ড্রপ হবে। ঠিক আছে, যখন পুরো কারেন্টটা ঘুরে আবার ইয়াতে আসবে, এই যে ঘুরে আসলো, তো ও যতটুকু সাপ্লাই পাচ্ছিল ততটুকু ড্রপ করে আসবে টোটাল। টোটাল ড্রপ কতটুকু আসবে? ভি ওয়ান, ভি টু, ভি থ্রি এর যোগফল।
আমরা যদি টোটাল ড্রপটা বের করতে চাই, তাহলে এটা হবে V1, V2, V3। তাহলে কার্শফের ভোল্টেজ সূত্র যদি মানে বাংলায় মানে ইয়াতে লিখি, তাহলে ওটা ও বলছে যে সাপ্লাই ভোল্টেজ এটা হবে ইকুয়াল ভোল্টেজ ড্রপের সমান। হ্যাঁ, ভোল্টেজ ড্রপের সমান। খেয়াল রাখতে হবে এই ভোল্টেজ ড্রপটা কিসের দিচ্ছে, এই ভোল্টেজ ড্রপটা কার জন্য হচ্ছে, টোটাল ভোল্টেজ ড্রপটা। তো যে সাপ্লাই দিচ্ছে সেখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে আবার এইখানে ওর 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 ওখানে ফিরে আসতে হবে, অর্থাৎ পুরো একটা চক্র ঘুরে আসতে হবে। এই ঘুরে আসাতে যখন সেই যে জায়গায় আমি দেখবো যে ড্রপ হয়েছে, সেই ড্রপ গুলো যোগফল হবে ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপটা আমি টোটালটা দিচ্ছি। ভোল্টেজ ড্রপ তো এতটুকু হতে পারে, এতটুকু হতে পারে। তুমি থামবা কোথায়, পুরোটা ঘুরে আসে যখন আবার এখানে ফেরত আসবা, সেটা সেটা করতে যে যে ড্রপটা হবে, কারেন্টটা পুরা যে চক্র ঘুরে আবার যে ফিরে আসতেছে সাপ্লাই, সেখানে আর কি। তাহলে ভোল্টেজ ড্রপটা সেটা নিতে হবে। ওকে, তাহলে ভোল্টেজ ড্রপটা কিসের, কারেন্টটা যেখান থেকে শুরু হয়েছে আবার ওখানে যে ফিরে আসতে যে যেটা নেবে আর কি। এটা সাপ্লাই ভোল্টেজ, এটা হচ্ছে ভোল্টেজ। এখন এখানে সাপ্লাই ভোল্টেজটা আমাদের প্রথম কি, আর ভোল্টেজ ড্রপটা কি, V1, V2, V3। তাহলে আমরা যদি এটাকে এইভাবে লিখি, V ইকুয়াল টু IR1, IR2, IR। তাহলে এটা হচ্ছে আমাদের KVL, শর্টকাটে যদি বলি যে KVL। আমরা যদি এটাকে অন্যভাবে চিন্তা করতে পারি, মানে প্রথম ভাবে এইভাবে চিন্তা করো যে কোনো একটা সার্কিটে সাপ্লাই ভোল্টেজ উইল বি ইকুয়াল টু ভোল্টেজ টু। ঠিক আছে, এটা হচ্ছে কিরচপের ভোল্টেজ ল দেখার একটা উপায়। আর আরেকটা উপায় হলো যে তোমার এইভাবে চিন্তা করা যায়। এখন আমি যদি এইভাবে চিন্তা করি, এখানে ভি দিলাম, এগুলোকে এদিকে নিয়ে আসছি। এই এই লাইনটা থেকেও একটা ব্যাখ্যা দাঁড় করানো যায়, মানে একটা জিনিসকে, মানে KVL কে দেখা যায় একভাবে, কিভাবে, যে কোনো একটা কারেন্ট, মানে একটা যদি চক্র ঘুরে আসে, তাহলে সেই চক্রে মানে ভোল্টেজ গুলো বীজগাণিতিক যোগফল হবে শূন্য। মানে যেটা বলতেছিলাম, ধরে নাও যে কারেন্ট এখান থেকে স্টার্ট হয়েছে, করে 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 আবার এখানে ফেরত আসে, এই পুরো একটা চক্র সে নিছে। এই চক্রতে যতগুলো ভোল্টেজ তুমি পাবা, কিছু ভোল্টেজ পাওয়া সাপ্লাই হচ্ছে, কিছু ভোল্টেজ পাওয়া ড্রপ হচ্ছে। এই যে ভেক্টর, ভেক্টর কেন বলতেছি, বীজগাণিতিক যোগফলটা শূন্য হবে। ঠিক আছে, এটাই করছি দেখো, যে এখানে সাপ্লাই কিন্তু ভি, আর ড্রপ কিন্তু হচ্ছে IR1, IR2, IR3। সে এই পয়েন্ট থেকে শুরু করে আবার যখন এই পয়েন্টে আসবে, এখানে এদের এখানে 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 ড্রপ হয়েছে আর এখানে সাপ্লাই হয়েছে, তাহলে এই সবগুলো যোগ যদি করো, তাহলে তুমি জিরো পাবা। ঠিক আছে, এইভাবে চিন্তা করা যায়, একভাবে চিন্তা করা যায়। এটা হচ্ছে কি, এইভাবে তুমি ধরো এই নিলা, সাপ্লাইটা নিলা, এরপর তুমি আস্তে আস্তে করে এই সাপ্লাই থেকে, এটা তো সাপ্লাই, এখান থেকে তুমি ড্রপ গুলো যদি বিয়োগ করতে থাকো, একই জিনিস লিখতেছি, ড্রপ গুলো যদি বিয়োগ করতে থাকো, তাহলে টোটালটা জিরো পাবে। মানে সোজা হিসাব, তোমার কাছে কিছু পরিমাণ টাকা আছে, ধরুন 500 টাকা আছে, তুমি আস্তে আস্তে করে খরচ করবে, 200 টাকা, 300 টাকা, 100 টাকা খরচ করলে তোমার কাছে আলটিমেটলি তো জিরোই আসে। তো এটাই বলছে কিরশফ ভোল্টেজ ল। ঠিক আছে, তাহলে আমরা অনেকভাবে দেখলাম সাপ্লাই ভোল্টেজ ইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ, অথবা তুমি বলতে পারো যে একটা পুরো একটা লুপের মধ্যে, আমরা লুপ কথাটা নিয়ে আসবো এখানে, চক্র বারবার বলতেছি, লুপের মধ্যে, একটা কারেন্টের লুপের মধ্যে যতটুকু ভোল্টেজ সাপ্লাই হবে এবং ড্রপ হবে, এতে সামেশন হবে জিরো। এইভাবে আমরা চিন্তা করতে পারি। তো এই হলো ব্যাপার স্যাপার, নর্মাল এই কথা। ঠিক আছে, এবং এটা খুব লজিক্যাল, যে ঠিক আছে যতগুলো সাপ্লাই হবে ততগুলো ড্রপ হবে। তাহলে এবার চলো আমরা হচ্ছে সার্কিটে, এত সোজা তো দিবে না, তো আমরা কিভাবে KVL এবং ইয়াটা, KVL এবং KCL এর দিয়ে কি করা যায় প্রথমত দেখি, তারপর KVL চালানোর একটা নিয়ম আছে, মানে অনেক ভাবে বের করার, মানে অনেকে অনেক নিয়ম বলে, আমরা একভাবে শিখবো, ওইভাবে শিখি।
জিনিসটা ইজি ইজি হয় আর কি। তাহলে দেখি প্রথমে কেসিএল কেভিএল দিয়ে কি করবা তুমি? লাভ কেভিএল কেসিএল দিয়ে কি কি বের করা যায়? কেভিএল প্যারালাল নাই, এই জন্য কেভিএল এ প্যারালাল কেসিএল, প্যারালাল বা কেসিএল এর প্যারালাল সিরিজ, এটা তো আমি তোমাকে বলি। কেভিএল কেসিএল দুইটা একটা আইডিয়া বা একটা কি বলে ফেনোমেনা, যেটা আমরা দেখলাম যে সার্কিটের মধ্যে হচ্ছে। ঠিক আছে, ওইগুলো তো কনসেপ্ট, তো না এরকম না যে ওইগুলা একটা যন্ত্র যেগুলো তুমি ইয়াতে লাগাচ্ছ প্যারালাল হবে নাকি সিরিজ হবে, এটা তো না। ওটা হচ্ছে যে জিনিসগুলো মানে এইভাবে হলে কি হবে এরকম। তো যাই হোক, কেভিএল কেসিএল দিয়ে কি কি বের করা যায়, অবশ্যই তুমি যেটা করতে পারবা বিভিন্ন অংশের কারেন্ট এবং ভোল্টেজ বের করতে পারবা কোন একটা সার্কিটের। আমাদের এই চ্যাপ্টারের উপর পরীক্ষা হয়ে গেছে। তুল্য রোধ বের কেমন হয়েছে? তুল্য রোধ বের করতে পারবা? এটা আসলে বেশ কাজের, তুল্য রোধ বের করা যায়। তারপর হলো বাপে, ভালোই তো। পাওয়ার ডিসিপেশন, তো কতটুকু পাওয়ার আইলো সেটা তুমি বের করতে পারবা খুব ইজিলি। ক্ষমতা আর কি, পাওয়ার ডিসিপেশন ক্ষমতা বের করতে পারবা। আর কি বের করতে পারবে? আমরা দেখবা যে কেসিএল কেভিএল দিয়ে বিভিন্ন জিনিসের ইয়াগুলো শিখতে পারবো, সেগুলো অ্যামিটার, ভোল্টমিটার। তোমাদের প্রশ্ন মানে কি রকম এমসিকিউ দেয় আর সিএমসি দেয় নাকি? সিপিইউ তোমার প্রথম থাকে? তোমার প্রশ্ন কয়টা থাকে? সিপিইউ একটা। আচ্ছা, ওকে। তাহলে এখান থেকে দেখো, এবার হচ্ছে আমি এগুলা করতে পারবো না। এবার হচ্ছে আমরা কেভিএল একটা সার্কিটে কিভাবে ফেলবো সেটা দেখি। দেখো, কেভিএল নির্ণয় করার জন্য তুমি যদি ছোট্ট এই সার্কিটটাতেই দেখো, তোমাকে সোর্স গুলা যেটা আছে সেগুলো ভোল্টেজ জানা লাগবে, এবং রোধ গুলার উপর দিয়ে যে কারেন্টটা গেছে সেটা জানা লাগবে। রোধ গুলা তো অবশ্যই জানা থাকা লাগবে। তাহলে কারেন্ট জানা লাগতেছে, এই এই সার্কিটের ভিতরে কতটুকু কারেন্ট, রোধ গুলা এবং ভোল্টেজ সোর্স। তাহলে এই কেভিএল যখন ফেলবো, কেভিএল ফেলানোর উপায় আমি কয়েকটা নিয়ম লিখে দিব, এগুলো দিয়েই হচ্ছে তুমি ফেলতে পারবে খুবই ইজি। প্রথমে তোমার হচ্ছে সার্কিটে এক নম্বর নিয়মটা হলো যে সার্কিটের, তোমার তো সার্কিটে এত নর্মাল দিবেন তাই না, তোমার এই যে একটু কমপ্লেক্স সার্কিট, সার্কিটের বিভিন্ন অংশের কারেন্ট
তোমাকে ডিফাইন করে নিতে, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে বিভিন্ন অংশের কারেন্ট। আমি এই প্রত্যেকটা নিয়ম ব্যাখ্যা করবো, সমস্যা নেই। আমি আগে লিখে দিই। বিভিন্ন অংশের কারেন্ট আমার মতো উম, এই যদি হয়, ধরো 2 থেকে 3টা। এটা প্রথম কাজ, তোমার বিভিন্ন অংশের কারেন্ট আমার মতো ডিফাইন করে নেবে, ঠিক আছে? কিভাবে ডিফাইন করবো ওটা বলা হবে, সমস্যা নেই। তারপরে ডিফাইন করার সময় যখন আমি কারেন্ট গুলো আমি নিচ্ছি, তখন যতক্ষণ সিরিজ থাকবে কারেন্ট সেম থাকবে। যখন তুমি সিরিজে আসো তখন তোমার কারেন্ট সেম থাকবে, যখন সিরিজ তখন কারেন্ট সেম। 3 নম্বর হলো প্যারালাল যখনই আসবে সার্কিটে, দেখো প্যারালাল কিছু একটা পাইছো, প্যারালাল আসলে কি হবে, কারেন্ট ডিভাইড হয়ে যাবে। আমরা জানি প্যারালালে কি হয়, কারেন্ট ডিভাইড হয়ে যায়, কারেন্ট ডিভাইড হয়, ঠিক আছে? এটা হলো। এবং হচ্ছে উম, এখানে একটা নোট লিখে নাও, যে নোটটা হলো কারেন্টের ডিরেকশন। হ্যাঁ, কারেন্টের ডিরেকশন তুমি যদি উল্টা পাল্টা ধরো, অ্যাকচুয়াল ডিরেকশন গুলো নাও ধরো, সমস্যা নেই। ডিরেকশন উল্টা পাল্টা হলেও সমস্যা নেই। এটা তাহলে এই 3টা নিয়ম আগে জিনিসগুলো ব্যাখ্যা করি, কি বলতে যাচ্ছে। ধরুন এইভাবে একটা সার্কিট আছে, এই। তো তুমি ধরে নাও দেখো তোমাকে কেভিএল চালানোর জন্য প্রত্যেকটা রোধের উপর কোন কারেন্টটা গেছে ওটা জানা লাগবে। তো তুমি যখন মানে কথাটার অর্থ হলো, তো তুমি একটা সার্কিটের ভিতরে কারেন্ট গুলো প্রথমে ডিফাইন করবে। তো আগে এইটুকু দেখো, এই যে যতক্ষণ সিরিজে ততক্ষণ কারেন্ট সেম, প্যারালাল আসলে কারেন্ট ডিভাইড হয়ে যাবে। এটা কি, যে ধরুন তুমি একটা কারেন্ট এই ইয়াতে এই ব্রাঞ্চে নিছো, এই ব্রাঞ্চে নিছো, নিতে 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 দেখতেছো এখানে 2টা ব্রাঞ্চ চলে আসছে, ঠিক আছে? অর্থাৎ এই পথে যাচ্ছ যাচ্ছ দেখতেছো যে 2টা আপনার প্যারালাল হয়ে গেছে আর কি, হ্যাঁ। তো প্যারালাল হয়ে গেলে তোমাকে একটা কারেন্ট নিতে হবে, এইভাবে নিবা, যে একটা কারেন্ট নিবা I1। ধরুন এই কারেন্টটাই তো ডিভাইড হয়ে যাবে, এটাই তো আমরা প্যারালালি শিখছি, যে যে কারেন্টটা আসে ওটা ডিভাইড হয়েছে, রোধ গুলোর মান হিসাবে ডিভাইড হবে। ধরুন এটা R1 রোধ আর এটা R2 রোধ। তো দুইটার উপর দিয়ে তো এক কারেন্ট যাবে না, আলাদা আলাদা কারেন্ট যাবে যেহেতু মান আলাদা। তো এটা যদি I1 হয়, এটা তাহলে কত হবে বলো তো? I - I1 হবে না? তো এইটার ভিতর দিয়ে যদি ধরুন এটা 10 অ্যাম্পিয়ার আছে, এটা যদি 2 অ্যাম্পিয়ার যায়, তাহলে এটার দিয়ে বাকি অবশ্যই 8 অ্যাম্পিয়ার যাইতে হবে, কারণ এই দুইটা কেসিএল ফেলো। কেসিএল দিয়ে তুমি এখানে চিন্তা করো, এটা একটা নোড বা জাংশন। এই জাংশনে যে পরিমাণ কারেন্ট যাবে ঠিক সেই পরিমাণ কারেন্টই তো বেরোবে। তো এখান থেকে যদি I1 বের করি, তাহলে এখান থেকে I - I1 বের করতে হবে। এটা আমি কেসিএল থেকে বলতে পারি আর কি। তো তুমি যখন ডিফাইন করবা তখন তুমি এভাবে করবে, তখন তুমি কারেন্টটা নিয়ে যাবে, রেজাল্ট পাইলে তুমি এইভাবে ভাগ করবে। তুমি এখানে অবশ্যই I2 ধরতে হবে, সমস্যা নাই। তো আমরা I2 ধরবো না, আমরা যেটা করবো, আমরা I - I1, এদিক দিয়ে যদি I1 নিয়ে যায়, এদিক থেকে আমরা I - I1 নিয়ে যাবো। এখন তুমি বলবে যে যদি 3টা ব্রাঞ্চ থাকে, তাইলে 3টা ব্রাঞ্চ হলো, দুইটার নাম দিবা I1 I2 দিবা, আরেকটাকে I - I1 I2 এইভাবে দিবা। অর্থাৎ তুমি
তোমার লক্ষ্য থাকবে যতগুলো কম চলক তুমি নিতে পারো ততগুলোই ভালো। ঠিক আছে, তো আপাতত এইভাবে শিখে নাও, পরের জিনিসটা দেখা যাবে। ঠিক আছে, এটা গেল। এরপরের জিনিসটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেভিএল কিন্তু হলো একটি লুপের জন্য প্রযোজ্য। কেভিএল এর যেই জিনিসটা তুমি দেখো, যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে ভোল্টেজ সাপ্লাই এর সমান, তো সেটা একটা লুপের জন্য। ঠিক আছে, লুপ, একটা কারেন্ট যেইখান থেকে শুরু হয়েছে সেখানে আবার যখন ফেরত আসবে, এইটা একটা লুপ। তো এই একটা লুপের জন্য এই জিনিসটা খাটবে। তুমি একটা লুপের কারেন্ট কারেন্ট ভোল্টেজ সাপ্লাই এবং ভোল্টেজ ড্রপ দিয়ে আরেকটা লুপের ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ ড্রপ মেজার করতে পারবা না। মানে এরকম আর কি। দেখো লুপ, এখন লুপ জিনিসটা আগে আইডেন্টিফাই করতে হবে আমাদেরকে, লুপ জিনিসটা কি, তাই না? লুপ দেখি। লুপ হলো কোনো কোন একটি নোড হতে সার্কিট। ঘুরে একটি একটি নোড হচ্ছে সার্কিট নির্দিষ্ট ঘুরে আবার ওই নোডে ফিরে আসবে। হ্যাঁ, অর্থ হচ্ছে এখানে যে কোনো কিছু যাতে রিপিট না করে। মানে সোজা হিসাব হচ্ছে একটা, যে তুমি একটা পয়েন্টে দাঁড়ায় আছো, তুমি কি আহ, পথে যাবা, ওই পথটাতে ঘুরবা, ওই একটা পথ মানে একটা রাস্তা দিয়ে যাবো, করে করে আবার ওই যেখান থেকে শুরু করছো তোমার যাত্রাটা, ওখানে তুমি ফেরত আসো। তাহলে তোমার এই পুরা যে পথটা ওটা হবে একটা লুপ। এবং এই লুপে একবার এই জিনিসটা রিপিট করা যাবে, অর্থাৎ ওই পথ দিয়ে যাচ্ছ কোনোটাই যেন রিপিট না হয়। যে যে প্লেস গুলো দিয়ে গেছো ওই প্লেস গুলো যাতে আবার ওই প্লেস গুলো না আসে। মানে জিনিসটা হচ্ছে এরকম, আমি যদি সার্কিটের জিনিসটা একটু দেখতে চাই, সেটা হচ্ছে এরকম, ধরে নাও যে আমি একটা সার্কিট বানালাম এরকম। তুমি আমাকে বলবা যে লুপ গুলো কি কি এখানে লুপ পাওয়া যাবে। এটা একটা নিলাম, এটা একটা নিলাম। হুম, হুম, মনে হয় না। বললাম, বললাম এই জন্য ইচ্ছা করে, মানে বড় ক্লাসে পড়লে যেটা জিনিস এইটার মধ্যে পড়ে আছে যে ওটা তোমার শিখতে তো অসুবিধা হয় না, এগুলো করে হয়তো কাজে লাগবে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তুমি যদি ওয়াই ডেল্টা না জানো, তাহলে কেমন হবে? তখন তো বলবো যে আরে কি পড়াইছে, কিছুই তো পড়াই।
আচ্ছা, ঠিক আছে। তাহলে যেটা হলো যে একাডেমিকের জন্য ওগুলো লাগবে। তুমি যদি একাডেমিকের জন্য শুধু পড়ো তাহলে তো মেলা কিছু বাদ দিয়ে দাও। ঠিক আছে, আমরা পড়তেছি আসলে অ্যাডমিশনের জন্য। আর আমার মাথায় এটা আছে, তোমরা যদি কোনোদিন ইঞ্জিনিয়ারিং এ যাও তাহলে তো কোনো প্রবলেম ফেস না করো। ঠিক আছে, যদি জিনিসগুলো নতুন না লাগে, মানে 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 হঠাৎ করে যখন ইঞ্জিনিয়ারিং একটা ক্লাসে যাবা, ঢুকবা অ্যাডমিশনে, দেখবা যে পোলাপান কত কিছু পড়ে আসছে, এটা এটা ওটা হ্যান ত্যান দেশে। তুমি ইনসিকিউর যাতে না ফিল, তোমার একটু যাতে নাম জানো, আচ্ছা এটা আমি দেখছি তোমার সামনে, তো ইয়ে, কারণ ওখানে হচ্ছে অ্যাডমিশনে তো একটা জিনিস তো পারা, আরেকটা জিনিস কনফিডেন্সটা থাকে, যে নিজের উপর কনফিডেন্স থাকে। যখনই দেখবা যে এই মানুষজন এত কিছু পড়ে রাখছে আর তুমি পড়ো নাই, ওখানে তোমার কনফিডেন্স ডাউন হয়ে যাবে। যদিও তোমার ওটা না পড়লেও কোনো যায় আসে, বাট কনফিডেন্সটা তখন থাকে না। ওকে, তাহলে এখানে দেখো লুপ এখানে আছে। আমরা এখানে যদি লুপ দেখতে চাই, তা আমি বলছি যে একটা নোড থেকে শুরু করতে হবে। আমরা সার্কিটের নোড ডিফাইন করতে পারি আমরা, কারণ এটা আমরা শিখছি। হ্যাঁ, তো এখানে আমি ওই নোড গুলো ডিফাইন করলাম। বললো যে একটি নোড হতে সার্কিটে একটা নির্দিষ্ট পথে আমি ঘুরবো, ঘুরে আবার ওই নোডে ফিরে আসবো। তো এখন এরকম আমরা কত ভাবে করতে পারি একটা সার্কিট, অনেক ভাবে করা যায়। একটা একটা নোড আমি বলছি কি, যে একটা নির্দিষ্ট পথে ঘুরে আসছে। তো আমি ধরে নাও প্রথম হিসেবে আমি এইভাবে করলাম যে একজন বললো যে আচ্ছা আমি এই পথে যাব, এখান থেকে যাবো, এই সবুজ দাগটাকে ফলো করো, এখান থেকে করে করে আবার এখানে ফিরে যাও। তাহলে এটা একটা লুপ, বুঝছো? ABCD, এটা একটা লুপ হলো। আমি এবারে দাগটা দিয়ে দিই, তাহলে ওদের বুঝতে পারবে। লুপের জিনিসটা বুঝতে পারছো? ওই যে এ থেকে শুরু করছি, এটা একটা পথ। এই যে সবুজ লাইনটা যেখান থেকে গেছি, ওটা একটা পথ, যেখানে কোনো কিছু রিপিট করিনি। দেখো এই যে আমি যদি রোড গুলোর নাম দিই, এটা R1, হ্যাঁ, এটা R2, এটা R3, তারপরে হচ্ছে এটা V1, তারপরে এটা V2, আর এটা হচ্ছে R4। দেখো কোনোটাই রিপিট হয়নি। আমার যে সবুজ যে পথটা আমি এখান থেকে শুরু করছিলাম, R1 এর উপর দিয়ে গেছি, R3 এর উপর দিয়ে গেছি, V1 এর উপর দিয়ে গেছি, তারপর V2 এর উপর দিয়ে গেছি, আমার কোনো কিছু রিপিট হয়নি। আবার ওখানে ফেরত আসে, তার মানে এটা আমার একটা লুপ। ঠিক আছে, আর কি হতে পারে? আর কি হতে পারে? আর হচ্ছে এই ধরনের আমি স্টার্ট করলাম হচ্ছে এই কথা থেকে, এ থেকে স্টার্ট করব, করে হচ্ছে ধরে নাও আমি এই দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এইখান থেকে গেলাম। তাহলে ABDA, এটা আমার একটা ABCDAD, হ্যাঁ, যেহেতু আমি শুরু করছি এ থেকে, শেষ করতে হবে এ। তাহলে দেখো ABDA, এই যে লাল যে ইয়াটা আমি করছি, এখানে কোনো কিছু রিপিট করা হয়নি, তার মানে এটাও আমার একটা লুপ। বুঝতে পারছি কি? আর কি লুপ হতে পারে? আর কি কি লুপ হতে পারে? এটা একটা গেল, ধরে নাও আমি এপাশ দিয়ে গেলাম, এখানেও তো একটা লুপ তৈরি করতে পারি। এই যে এ থেকে স্টার্ট করলাম, এইখান থেকে এদিক দিয়ে গেলাম, দিয়ে এখানে আসবে। তো তোমার ADA, এটা একটা আমার লুপ। তাহলে এই যে এখানে একটা লুপ পাচ্ছি, এখানে একটা লুপ, তারপর বড় একটা লুপ, পুরোটা একটা লুপ, আরেকটা লুপ আছে এখানে। সবসময় যে তোমার এ থেকে স্টার্ট করতে হবে এরকম না, তুমি যে কোনো পয়েন্ট থেকে, যে কোনো নোড থেকে তুমি তোমার স্টার্টটা শুরু করতে পারো। তোমার টোটালি দেখতে হবে কতগুলো লুপ তুমি কাটাতে পারো। এই যে দেখো এখান থেকে যদি আমি স্টার্ট করি, তাহলে বি নোড থেকে, তাহলে আমি একটা লুপ পাবো এরকম। এই যে আমি এইভাবে দেখাই দিই। এই যে এই লুপ, এই যে বি, হ্যাঁ, CDD, ওটা কি? লুপের কনসেপ্টটা কি বুঝতে পারছো? তোমার একটা সার্কিটের যে কোনো পয়েন্ট থেকে, যে কোনো কান থেকে একটা পয়েন্ট নিয়ে ওই পুরো একটা পথ ঘুরে আবার ওই পয়েন্টে আসতে হবে, এবং এটা করতে যায় কোনো কিছু যাতে তুমি রিপিট না করো। যদি এরকম কিছু একটা পাও, তাহলে ওইটা একটা লুপ হবে। দেখো জিনিসটা কি বোঝা যায় কিনা? বুঝতে পারছো কি জিনিসটা? লুপটা খুব ইম্পর্টেন্ট। লুপটা আইডেন্টিফাই করা এবং এখন তোমার সমস্যা হবে যে লুপ আইডেন্টিফাই তোমার সমস্যা হবে। যে তুমি হলো অনেকগুলো লুপ হচ্ছে, তো তুমি কনফিউজ হয়ে যাবা কখন কোন লুপটা কাটাইতে হবে, কখন কোন লুপে কাজ আমাকে KVL ফেলতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমি এখানে একটা লাইন লিখছি না, যে কই লিখলাম যে KVL একটি লুপের জন্য প্রযোজ্য। কিন্তু এখানে যতগুলো লুপ, আমি কয়টা লুপ
বানাইলাম আমি এখানে চারটা। তো চারটা লুপে ইন্ডিভিজুয়ালি তুমি ওই ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু ভোল্টেজ সাপ্লাই এই কেভিএল রুলটা ফেলতে পারো। এটা আর কি কনসেপ্ট আর কি, যে যতগুলো লুপ আছে প্রত্যেকটা লুপে ইন্ডিভিজুয়ালি তুমি কেভিএলটা ফেলতে পারো। বুঝতে পারছো? আমি যদি দেখাই এরকম, এটা ক্ষেত্রে ধরো এরকম ধরলাম, আর এখানে আমি এর আগের সার্কিটে এটা দিলাম R1, এটা দিলাম R2, এটা দিলাম 5, 6, 7, এটা দিলাম 8। তো এখন আছে না, তুমি হলো তোমাকে বলছি না যে কেভিএল ফেলতে গেলে কারেন্ট গুলো জানতে হবে। তো তুমি কারেন্টকে আগে ডিফাইন করতে হবে। তো কারেন্ট যখন ডিফাইন করতেছো, থাম্ব রুলটা হলো এটাই যে তুমি কারেন্টটা বের করবা এই যে সোর্সটা তোমার সার্কিটে আছে, যে সোর্সটা সেখান থেকে, এবং সেটা পজিটিভ থেকে কারেন্টটা বের করবে। কিন্তু তুমি এটা করতে পারো, প্রতিবারে এটা করলে হয়ে যাবে। আর যদি একাধিক সোর্স থাকে, দেখো যে 4-5টা সোর্স আছে, তখন কি করবো, যে সোর্সের ভ্যালুটা বেশি, ধরুন 20 ভোল্ট একটা, 5 ভোল্ট একটা, তো 20 ভোল্ট থেকে কারেন্টটা বের করো। তুমি যদি 5 ভোল্ট থেকেও কারেন্ট বের করো তাও সমস্যা নেই। বললাম না যে কারেন্ট ডিফাইন করবো আমার মতো, আমি যেমনে চাচ্ছি এমনি করলে। তো সবচেয়ে ভালো হয় তুমি যদি সোর্স থেকে কারেন্টটা বের করো। সোর্স থেকে তো কারেন্ট বের, তো এখান থেকে আই কারেন্ট বের করলাম। ওকে, তারপরে দেখো এখানে আমি ব্রাঞ্চ পাইছি দুইটা, একটা এটা আর একটা এটা। এখন এই কারেন্টটা ভাগ হবে নিশ্চয়ই। তো আমরা একটু আগে দেখলাম এটা যদি হয় I1, তাহলে এটাকে আমাকে ধরা উচিত I-I। হ্যাঁ, এটা ধরলাম। তারপর করলাম, তারপর এইখানে দেখো এখানে আরো দুইটা ব্রাঞ্চ পাইছি, আমি এদিক দিয়ে আগাচ্ছি, ঠিক আছে, এদিক দিয়ে আগাচ্ছি। কারণ প্রত্যেকটা ব্রাঞ্চে আমাকে কারেন্টটা ডিফাইন করতে হবে, প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্টটা জানতে হবে, বা অন্যভাবে বলতে পারো প্রত্যেকটা রোদের অ্যাক্রসে কারেন্টটা জানতে হবে। তো এইখান থেকে দেখো, তুমি দেখো তো এখানে I1 কারেন্ট আসবে না? এইবার I1 কারেন্টটা ভাগ হয়ে যাবে। I1 কারেন্টটা যদি ভাগ হয়, তাহলে এই পাশে আমি ধরলাম I2, ধরো একটা কারেন্ট গেছে, আর এই পাশে তোমাকে তাহলে কিভাবে ধরতে হবে, I1 মাইনাস I2। বুঝলা? তাহলে এখান থেকে কিন্তু I2 কারেন্ট আসবে, এখান থেকে ওই I2 কারেন্ট আসবে, আর এখানে I1 মাইনাস I2 কারেন্ট আসবে, আর এখানে I মাইনাস I1 কারেন্ট আসবে। এই তিনটা কারেন্ট যদি যোগ করো আলটিমেটলি এখানে কিন্তু I বের হবে, তাই না? এই দেখো I1 আর এই I1 কাটা যাবে, এখানে I2 আর I2 কাটা যাবে, এখানে I থাকবে। যাতে এই তিনটা ব্রাঞ্চ থেকে যে কারেন্ট গুলো আসবে এগুলো সবগুলো যোগ হয়ে I আসবে। অর্থাৎ ভোল্টেজ সাপ্লাই থেকে যে কারেন্টটা বাইরে এসে ওই কারেন্টটাই ঢুকবে। এটা খেয়াল রাখো, ভোল্টেজ সাপ্লাই থেকে যে কারেন্টটা বেরিয়েছে ওটাই এখানে আসবে। যত কিছু হয় সবার, আমার কারেন্ট ডিফাইন করা শেষ। এবার হচ্ছে আমি কেভিএল ফেলতে পারবো, এবং কেভিএলটা ফেলতে হবে একটা লুপের জন্য। এবং লুপ তো এখানে অনেকগুলো হতে পারে। তো আমি যে কোনো একটা লুপ নিই, ধরুন আমি এই ছোট্ট এই যে লুপটা দেখতে পাচ্ছ এই লুপটা নিই, ঠিক আছে, এই লুপ। আচ্ছা, তোমরা যেহেতু নতুন, আমি হচ্ছে ভোল্টেজটা সাপ্লাইটা রাখি একটা লুপ, আমি জাস্ট বুঝাচ্ছি যে কিভাবে ফেলতে হয় একটা পার্ট একটা লুপে, কিভাবে তুমি কেবলটা ফেলবা। তো আমি এই লুপটা নিব, এখান থেকে এই যে এতটুকু। তো এখন আমি যখন এই লুপে আসি, বাকি কি আছে আমার দেখার বিষয়। আমি যে লুপে আসি সেই লুপে আমি মানে কেভিএল এর কনসেপ্টটা কভার, ঠিক আছে। তাহলে এখানে দেখো, আমি যদি এইভাবে চিন্তা করি, এখানে সাপ্লাই কে আছে, সাপ্লাই হচ্ছে ই, আর ড্রপ গুলো কে কে, R2 এর একটা সেট হবে, R5 এর একটা সেট। তুমি তো এতটুকু নিয়ে কাজ করতেছো, বাকিগুলো তোমার দেখার বিষয় না। তাহলে এই ই ইজ ইকুয়াল টু হবে, কি হবে, এই R2 এর একটা সেট ড্রপ সেটা হবে I1, এর উপর দিয়ে যে কারেন্টটা গেছে ইন্টু R2 যোগ এই R5 এর একটা সেট ড্রপটা হবে I ইন্টু R। এইটাই এটাই হচ্ছে কেভিএল ফেলে দিই। জিনিসটা কি বুঝতে পারছো? তুমি যদি এখানে ই ইকুয়াল টু এইটা লেখো I1 R1, অন্যগুলো নাও, তাহলে কিন্তু হবে না, কারণ তুমি যে লুপে আছো সেই লুপে যে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো নিয়ে তোমাকে কাজ করতে হবে।
জিনিসটা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা বলো? জাস্ট এইটুকু বুঝছো কিনা যে যে লুপে আসো সেই লুপে তোমাকে ফেলতে হবে এটা কেভেলটা। ওকে, তাহলে এখন হচ্ছে তোমাদের যে জন্য জিনিসগুলো সোজা করে দিই আমরা। আমি কয়েকটা নিয়ম লিখে দিব, এই নিয়মগুলো দিয়ে তুমি যদি ইয়া ফেলো তাহলে তোমার হচ্ছে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই পর্যন্ত যে যে জিনিসগুলো ক্লিয়ার করলাম সেটা হচ্ছে কি, যে কারেন্ট ডিফাইন কিভাবে করতে হবে, তারপর হচ্ছে কেভিএল একটা লুপের জন্য প্রযোজ্য, আর কেভিএল জিনিসটা আমি শিখছি। আমি সবচেয়ে বড় কথা হচ্ছে লুপ আইডেন্টিফাই করাটা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কেভিএল কনভেনশনে লুপ আইডেন্টিফাই করাটা এটা হচ্ছে সবচেয়ে বড়। আইডেন্টিফাই, তো এটা করার খুব একটা ইজি উপায় আছে। এটা হচ্ছে কি, কারেন্ট ডিফাইন করা তুমি কি বুঝছো? এই যে আমি কারেন্ট গুলো নিলাম, এটা কি তুমি বুঝছো? এটা বুঝতে হবে, এটা যদি বুঝে যাও তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারবো ইজিলি। বুঝছো কি? পারবা না আইডেন্টিফাই করতে? আচ্ছা আমি কি আরেকটা সার্কিট দিব? আরেকটা সার্কিট দিই, তোমাদেরকে জিজ্ঞাসা করি। আচ্ছা সেটা ধরুন এখানে একটা সোর্স দিলাম ই, এবং কিছু একটা দেওয়া হলো, ঠিক আছে। ওকে, এখানে একটা রোধ দিই। এখন ধরে নাও এইগুলো সব রোধ জানা আছে, এটা আর ওয়ান, এটা আর টু, এটা আর থ্রি, এটা আর ফোর, আর ফাইভ, আর সিক্স। তো এখান থেকে আমি যদি আই কারেন্ট বের করি, এখানে কারেন্টটা ভাগ হবে না। এই কারেন্টটাকে কি ধরবা? একটু রাইসা বলো তো, এই কারেন্টটাকে কি ধরবা? এই ওয়ান ধরবা, আচ্ছা। তারপর এটা এটা এই ব্রাঞ্চে কারেন্টটাকে কি ধরবা? এই আচ্ছা, আচ্ছা তাহলে আমি এই দিক দিয়ে যাচ্ছি আগাইলাম। এখান থেকে তো আমি দেখতেছি চারটা পথ, এটা এটা এটা, মানে এই আই ওয়ান কারেন্টটা চারটা পথে ধরবো। কিভাবে তুমি ধরবা বলো তো? এটারে আই টু ধরলাম, ঠিক আছে, এটারে আই থ্রি ধরলাম, আর এটারে কি আই ফোর ধরলাম, ঠিক আছে। আর এইটারে কি ধরবো? এটা কি আই ফাইভ ধরবো নাকি এটা ধরবো? আই ওয়ান মাইনাস আই টু মাইনাস আই থ্রি মাইনাস আই, এটা দিয়ে। বুঝতে পারছো কি জিনিসটা কি করলাম? অর্থাৎ আমি এই লাস্টের ব্রাঞ্চটাতে এই কি হবে, সবগুলো যোগফলই তো হবে এই আই ওয়ান কারেন্ট, তাহলে এইগুলো বিয়োগ করে এটা থাকবে। তাহলে এই দিক দিয়ে এই কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে এই কারেন্ট আসছে, আই আই মাইনাস এই ওয়ান কি, এখান থেকে তাহলে কত ঢুকবে বলো তো? আর থ্রির উপর দিয়ে কত কারেন্ট যাবে একটু বলো, বুদ্ধি করে বলো। কত? এটাই হবে। এই দুটো যোগ করে তো এখানে আসবে, তাহলে এখানে এই দুটো যোগ করো, তাহলে আই ওয়ান কাটা যাবে, পড়ে থাকবে তো এটাই এসিএল। ওজনের রাইসা। তারপর আচ্ছা এটা গেল, আমাকে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে ডিফাইন করতে হবে। তাহলে এখান থেকে আই টু আসবে, এখান থেকে আসবে আই থ্রি, এখানে তাহলে কত হবে? এটা তো জানি না। এখানে হবে আই টু আর আই থ্রির যোগ, এখন এটা কত হবে? তাহলে এখানে আই ফাইভ, আই ফাইভ ধরলাম, আই ফাইভ কি ধরবো? দাঁড়াও, কি করা যায়, আই টু আই থ্রি আমরা এখান থেকে আসবে, এখানে আই টু আসবে, এখানে আই থ্রি আসবে, এখানে আসবে, তাহলে তোমার কত? এখানে নতুন একটা ধরতে হবে। আই টু আই থ্রি যোগ করতে জানি না, নাকি জানি? দাঁড়াও, আই টু আর আই থ্রি যদি যোগ করি,
i2 আর i3 যদি যোগ করি, তাহলে দেখো, মানে আমি আসলে চলক নিতে যাচ্ছি না, চলক কমাতে যাচ্ছি। তুমি এখানে i5 ধরলেও সমস্যা নাই, তবে আমরা এটা ধরতে পারি যে i2 এভাবে ধরতে পারি যে এখান থেকে দেখো i1 টা আসছে তো, i1 i2 i3। আচ্ছা, ধরে নি এখানে আরেকটা চলক ধরে i5। এই দিক থেকে i5 আসবে, এই দিক থেকে i4 আসবে, আর এই দিক থেকে আসবে কে? এরা এরা সবগুলা যোগফল হয়ে কি হবে বলো তো? বা তুমি এখানে এটাও এখানে চিন্তা করতে পারো, এখানে তুমি i2 প্লাস i3 এইভাবে ধরো, এই দুটাই বাইরে i2 প্লাস i3 আসবে। আরেকটা চলক নিয়ে নিতে পারো। চলক যত কম নিবে ততই ভালো, মানে চলক যত কম নিবা ততই ভালো। তাহলে এখান থেকে সবগুলো যোগ করে এখান থেকে কিন্তু আই বের হবে। তো জিনিসটা খুব কমপ্লেক্স হয়ে গেল, অত কমপ্লেক্স হবে না। সর্বোচ্চ দুইটা কারেন্ট ভাগ হবে, অর্থাৎ তুমি এতটুকু পর্যন্তই তোমার অঙ্কগুলো থাকবে, এতগুলো আছে। ঠিক আছে, এইটা আমার দরকার, কারণ আমি যদি এটা করতে পারি একটা সার্কিটের, সেই সার্কিটে আমাকে দেও, আমি যদি এই কারেন্ট গুলো ডিফাইন করতে পারি, তাহলে এখন আমার কাছে কেভিএল চালানো খুব ইজি, কোনো ব্যাপার না। তো এইখানে কয়েকটা নিয়ম লিখে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে প্রথম নিয়মটা হলো এটা, যতগুলো আননোন কারেন্ট ভেরিয়েবল থাকবে, ততগুলো ইন্ডিপেন্ডেন্ট লুপ ডিফাইন। দুই, লুপ তুমি ডিফাইন করে ফেলছো, লুপ বরাবর ক্লকওয়াইজ যেতে হবে। তিন, তুমি তো কারেন্ট ডিফাইন করে রাখবা না, কারেন্ট তো ডিফাইন করবা। তো ক্লকওয়াইজ দিকের সাথে কারেন্ট গুলো অ্যালাইন করলে ওই ওদের মধ্যে ভোল্টেজ ড্রপ হবে, অর্থাৎ হচ্ছে আইআর, ভোল্টেজ ড্রপ হবে, মানে পজিটিভ আইআর ধরবো, অন্যথায় মাইনাস আইআর। যদি লুপে ভোল্টেজ সোর্স থাকে, ভোল্টেজ সোর্স থাকে, যদি লুপে ভোল্টেজ সোর্স থাকে, তাহলে কি করতে হবে? তাহলে দুইটা জিনিস করতে হবে। যদি কারেন্ট
পজিটিভ দিকে এন্টার করে, তবে দুই হচ্ছে আমরা পজিটিভ দেব। আর যদি কারেন্ট ভোল্টেজ সোর্সের নেগেটিভ দিকে এন্টার করে, তবে ভোল্টেজটা যেটা আছে এটা নেগেটিভ নিব। আরেকটা হলো 5, লুপে সরি লুপ কেভিএল এ টপ ভোল্টেজ বামে ও ডানে 0। তাহলে এইটা লাস্টের কথাটা হলো যে লাস্টে আমরা ওই যে বলছিলাম না যে ডান পাশে 0 রাখে সবগুলো ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ ড্রপ সবগুলোকে বাম পাশে রাখা যায়। তাহলে সেটার কথা বলছি যে তুমি তুমি যখন একটা লুপে কেভিএল ফেলবা, তো সবগুলো ভোল্টেজকে বামে রাখবা, ডান পাশে 0 রাখবা সবসময়। তো এখন এগুলো করার না কারণটা কি? কারণটা হলো তুমি যাতে একটা স্ট্যান্ডার্ড ফলো করে প্রতিবারে অঙ্কগুলো করো। কারণ দেখো কেভিএল কে আমরা অনেক ভাবে ডিফাইন করলাম। কেভিএল হলো ভোল্টেজ সাপ্লাই ইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ। হ্যাঁ, তারপর বললাম যে একটা লুপের ভিতরে বা একটা চক্রের ভিতরে যতগুলো ভোল্টেজ আছে সবগুলো সামেশন বীজগাণিতিক সামেশন 0 অনেকভাবে ডিফাইন করা যায় এবং জিনিসগুলোকে অনেকভাবে করাও যায়। তো আমরা এই স্ট্যান্ডার্ডটা ফলো করে অঙ্কগুলো যদি করি তাহলে আমাদের কাছে ওইটা ইজি আছে। ঠিক আছে? এটার জন্য আমরা এইভাবে করি। তো আমরা আসলে জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে আর কি, নাহলে তো বুঝবো না। তাহলে আমরা কয়েকটা অ্যাপ্লাই করি, একটা অঙ্ক করি, অঙ্ক করে তাহলে যে করে যে গেমগুলো শেখাচ্ছি। কি বলছেন? কঠিন লাগতেছে নাকি জিনিস? Not, এই ধরুন একটা সিম্পল সার্কিট আছে, এখানে 30 ভোল্ট, এখানে 10 ভোল্ট, এটা 10 ওহম ধরুন, 10 ওহম, 20 ওহম, এই। এখন ধরুন তুমি কেসিএল কেবল যদি না জানো, তাহলে তোমার কাছে এই সার্কিটে মানে হয়ে যেত যে এটা সব একটা সার্কিট সলভ করার মানে কি? সার্কিট সলভ করার মানে হলো যে ওই সার্কিটের প্রত্যেকটা এলিমেন্টের উপর দিয়ে তুমি কি কারেন্ট যাচ্ছে সেটা বের করে ফেলছো। সেটা যদি বের করে ফেলতে পারো তো ওই সার্কিটে তুমি 14 গোষ্ঠী সবই বের করতে পারো। এখন নর্মালি এটা যদি দেওয়া থাকতো এখানে ভোল্টেজ সোর্স আছে দুইটা, দুইটা সোর্স থাকলেই প্যারা হয়ে যায়, তোমার আর ক্ষমতা নাই এখানে জাস্ট প্যারালাল আর সিরিজ কানেকশন দিয়ে কারেন্ট গুলো বের করো। তো এখানে আমাদের কেভিএল এর ইয়াটা আসে, কেভিএল দিয়ে আমরা বিভিন্ন অংশে কারেন্ট এবং ভোল্টেজ বের করি। তো এখানে তাই করবো। তো ওকে, তো কেভিএল দিয়ে আমরা এই জিনিসটা কি করতে যাচ্ছি, কেভিএল দিয়ে মূলত আমরা যেটা করবো ওই যে কারেন্ট গুলো ডিফাইন করে নিছিলাম ওই কারেন্ট গুলোর মান বের করবো। অর্থাৎ প্রত্যেকটা ভোল্টেজের অ্যাক্রসে, সরি রোধের অ্যাক্রসে কারেন্ট বের করবো আর কি। ওকে, তাহলে শুরু করি। তাহলে শুরুটা হচ্ছে এরকম করে করতে হবে যে তোমাকে প্রথমে কারেন্ট গুলো ডিফাইন করতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট কাজ। এই যে আমরা লিখছিলাম, দেখো কোথায় লিখলাম, টেবিল বিভিন্ন অংশের কারেন্ট আমার মতো ডিফাইন করে নেব। এটা প্রথম কাজ। তো কিভাবে ডিফাইন করবো, এখানে পরে দুইটা স্টেপে ওইটা আছে। তারপরে কাজ হচ্ছে লুপ আইডেন্টিফাই করা, তারপরে এই জিনিসগুলো যেগুলো লেখা হচ্ছে এগুলো করতে হবে। জিনিসগুলো এইভাবে আসছে। তাহলে আমি এখান থেকে কারেন্ট কোথা থেকে বের করবো, এখানে একটা 30 ভোল্ট আছে, এখানে একটা 10 ভোল্ট আছে। তো বললাম কি যে যেটা সোর্সটার ভ্যালু বেশি হবে সেখান থেকে কারেন্টটা বের করবো। আর কারেন্ট সবসময় সোর্সের পজিটিভ থেকে বের করবো। আই, আচ্ছা, তাহলে আই আসলো।
এরপরে এখানে আমি আসলাম, এদিক দিয়ে আমি যাচ্ছি, ঠিক আছে? কারেন্টটা এদিক থেকে আসতেছে 10 মিনিটের ভিতর থেকে গেল। তারপর আই কারেন্টটা এখানে ভাগ হবে, এখানে আমি ধরলাম I1, আর এখানে আমাকে তাহলে ধরতে হবে I-I1। এইভাবে তো আমরা শিখলাম। তাহলে এই দিক দিয়ে ওই I1 আসবে, আসুক। এই দিক থেকে এইটা কারেন্ট আসবে, এই দুইটা মিলে এদিক দিয়ে কিন্তু আই বের হবে, তাই না? এই দুটো যোগ করে দেখো, KCL ফেলো, এখানে আই বের হবে। এখান থেকে আই বের হয়ে এখানে আই প্রবেশ করে। তুমি তুমি ডিফাইন করা হয়েছে কিনা তুমি বুঝবা, যে তোমার যদি আই বের করো এবং আই যদি ভিতরে যায়, তাহলে তুমি বুঝবা যে হ্যাঁ, ঠিক মতো সবকিছু করছি, কারণ ভোল্টেজ সাপ্লাই থেকে যতটা বের হবে ততটাই ঢুকবে আর কি। শেষ। এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে লুপ আইডেন্টিফাই করা, কারণ আমি লুপে মানে লুপ আইডেন্টিফাই করে আমি KVL ফেলবো। এখন এখানে লুপ আমরা কিভাবে আইডেন্টিফাই করবো, কি বলা হয়েছে, যতগুলো আননোন ভ্যারিয়েবল থাকবে ততগুলো ইন্ডিপেন্ডেন্ট লুপ টেকনিক। আননোন ভ্যারিয়েবল বলতে আননোন ভ্যারিয়েবল কারেন্ট, তাহলে এখানে আননোন ভ্যারিয়েবল কারেন্ট কয়টা আছে, কত? একটা আই, একটা I1, দুইটা, একটা আই, একটা I1। তাহলে তোমার এখানে আননোন ভ্যারিয়েবল কারেন্ট আছে কয়টা, দুইটা। তাহলে তোমাকে ইন্ডিপেন্ডেন্ট দুইটা লুপ নিলেই তোমার এই সার্কিটটা সলভ হবে। অর্থাৎ তুমি তিনটা লুপ নিতে পারো, যে কোনো একটাই নিতে পারো, তবে তোমাকে দুইটা লুপ নিলেই হয়ে যাবে এই সার্কিটটা সলভ। ঠিক আছে? আচ্ছা করি। এখন কোনটা লুপ নিবো আর কি? হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, হয়তো। ওটা কেন কাউন্ট করবো না, মানে জিনিসটা হয় কি, যে আমি বললাম না তুমি নিজের মতো ডিফাইন করে নিবা। তো ডিফাইন করে নেওয়ার পর যে যেটা হয় আসলে মূলত, যে সার্কিটে যদি একাধিক ভোল্টেজ সোর্স থাকে। হ্যাঁ, বলো। না না, ও তো কমপ্লেক্স করেছে, আমি বললাম না তুমি এইভাবে এটা চিন্তা করতে পারো, মানে কতদূর করবে, মানে এইটা থেকে তো তুমি বলতেছো। এরপর আমি যদি আরো কয়েকটা নাও, এখানে ধরে নাও আমি এরকম সার্কিট দিতে পারি যেখানে তোমাকে 5টা ভোল্টেজ সোর্স দেওয়া হয়েছে। তো কোনটা থেকে কি বের হচ্ছে, আসলে কে কাজ করতেছে, কে সাপ্লাই করতেছে এবং কে নিচ্ছে, ইভেন কি তোমার যে ভোল্টেজ সোর্সটা আছে ওটা নিজেও চার্জ হতে পারে, ওটা নিজেও ভোল্টেজ নিতে পারে, বুঝছো? অর্থাৎ ধরে নাও যে একটা ভোল্টেজ সোর্স, মানে তোর সার্কিটে যদি একাধিক ভোল্টেজ সোর্স থাকে, এরকমও হতে পারে কিছু ভোল্টেজ সোর্স আছে যারা চার্জ হচ্ছে। ওকে, মানে ওরা নিজেরাই ওদের সাপ্লাই কি দিল, ওরা নিজেরাই চার্জ হচ্ছে, এবং চার্জ হওয়া মানে হচ্ছে ওই ভোল্টেজ হচ্ছে। এখন আমি নর্মাল চোখের দেখায়, খালি খালি চোখে আমি এটা বলতে পারবো না যে কে সাপ্লাই দিচ্ছে আর কে আহ, ইয়া করতেছে, কি বলে, ক্ষয় মানে ড্রপ করতেছে। তো আমরা বললাম না, তুমি যে কোনো একটা তুমি যেখানে যেটা বড় ওখান থেকে মূলত সাপ্লাই হবে নর্মালি সোর্সে, সার্কিটে যেটা source সবচেয়ে বেশি ভোল্টেজ ধারণ করবে ওখান থেকে কারেন্টটা বেরোবে এবং ওই সাপ্লাই দিবে। তো এমন করতে যায়, তুমি এই যে KVL আমরা কেন বানাইছি, তো এটাই দেখবো যে এই 10 ভোল্টটা আসলে কতটুকু কারেন্ট দিচ্ছে, আদৌ দিচ্ছে নাকি চার্জ হচ্ছে, এটা আমরা দেখতে হবে। যদি আমি দেখো, এই I1 কারেন্টটা কিন্তু এই 10 ভোল্টের ভিতরে ঢুকাই দিচ্ছি। এটা দেওয়ার মানে কি, আমি বলতেছি যে এই 10 ভোল্টটা আসলে এই I1 কারেন্টটা নিচ্ছে, মানে আমরা কি জানি সোর্স থেকে কারেন্ট বাইর হয়, এখানে তো আমি সোর্সের ভিতরে কারেন্ট প্রবেশ করাইছি। এটার মানে হচ্ছে কি, যে এই 10 ভোল্টটা চার্জ করতেছে। এখন এটা আসলে কি চার্জ হবে নাকি এখান থেকে কিছু কারেন্ট বের হবে, ওটা আমার জানা নাই। তো আমি যখনই এই I1 I এর মান বের করে ফেলবো, তুমি তখনই সার্কিটে কি হচ্ছে কি না সবকিছু বুঝতে পারবে। তো আগে ম্যাপটা করে ফেলি, তারপর দেখি যে তোমার প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায় কি। তো তোমার এত কিছু ভাবার কোনো দরকার নেই যে কে কি হচ্ছে কিছু না। তুমি যখনই দেখছো একাধিক ভোল্টেজ সোর্স আছে, তুমি এখানে KVL ফেলবা। KVL ফেলার নিয়মটা কি আমি লিখে দিচ্ছি। তো হ্যাঁ, যেখানে আসছে আমার যে কথাগুলো তো আমার বলা আছে, সেটা হচ্ছে তোমার এখানে কি বলে ভেরিয়েবল, যতগুলো ভেরিয়েবল I আর I1, ভেরিয়েবল কয়টা, এখানে তোমার দুইটা। তাহলে তোমার এখানে লুপও ফেলতে হবে দুইটা। কারণ KVL এখানে আমি ফেলতেছি কেন জানো, কারণ হচ্ছে এখানে আমাকে কারেন্ট গুলো জানতে হবে। তো এখানে তুমি যদি দুইটা লুপের জন্য KVL ফেলো তাহলে তোমার কারেন্ট গুলো বের হবে।
এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, যে তোমার কাছে যদি আননোন চলক থাকে দুইটা, তোমাকে ওই আননোন চলক গুলো সলভ করার জন্য কয়টা সমীকরণ লাগবে বলতে পারবা? এক্স আর ওয়াই আছে, তোমার সমীকরণ কয়টা লাগবে তুমি যদি এক্স আর ওয়াই এর ভ্যালু জানতে চাও? দুইটা লাগবে, এইটাই। তোমার এখানে আই আর আই ওয়ান দুইটা আননোন আছে, তোমাকে এখানে দুইটা সমীকরণ লাগবে। ওই দুইটা সমীকরণ আসবে কই থেকে? ওই দুইটা লুপে যে কেভিএল ফেলবা, আলটিমেটলি তো ওইটা একটা সমীকরণ, ওই দুইটা সমীকরণ থেকে আসবে। তো এই জন্য বলা হচ্ছে যতগুলো বলে আননোন ভ্যারিয়েবল, ঠিক ততগুলোই লুপ ফেলতে হবে। তাহলে এখন তুমি লুপ তোমার মতো ইচ্ছা মতো ডিফাইন করতে পারবা, এখানে কোনো বাধা নাই। খালি খেয়াল রাখবা ইন্ডিপেন্ডেন্ট যাতে লুপ হয়। ইন্ডিপেন্ডেন্ট লুপ মানে কি? যে একটা লুপ নিছো, ফের আরেকটা লুপ নিছো, দুটো একই লুপ, এটা যাতে না হয়, আলাদা আলাদা দুইটা লুপ। ঠিক আছে? তো এখন আমার ইচ্ছা মতো আমি লুপ নিতে পারি। এই পুরো সার্কিটে তো অনেকগুলো লুপ চিন্তা করতে হবে। ধরুন আমি চিন্তা করলাম এইভাবে, যে এইখান থেকে স্টার্ট করব, এই ঘুরে 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 এখানে আমি শেষ করব, এটা একটা লুপ। তারপর আমি ইচ্ছা হলে এখান থেকে শুরু করব, যে কোনো একটা নোট থেকে শুরু করতে হবে, করে 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 ঘুরে আমি এখানে শেষ করবো, এটা একটা লুপ। তারপর আমার ইচ্ছা হলো এইখান থেকে এখানে যাই, এখানে শেষ করবো, এটা একটা লুপ। মূলত এখানে তিনটা লুপই আছে সম্ভবত। তো তুমি যে কোনো দুইটা নাও, কারণ তোমার ভেরিয়েবল আছে দুইটা, তোমার দুইটা লুপই নাও। আমি একটা লুপ নিলাম এইটা, আরেকটা লুপ নিলাম এটা। এখন দেখো আমি এই চিহ্নগুলো দিছি ক্লক ওয়াইজ। পরের নিয়মটাই ছিল আমাদের, যে লুপ বরাবর ক্লক ওয়াইজ যেতে হবে। প্রথমে লুপ নিলা তুমি, দেখো এই দুইটা কিন্তু আলাদা লুপ, দুইটার মধ্যে কোনো মিল নাই, তো এটা ইন্ডিপেন্ডেন্ট লুপ নিছি। এরপরে কি বলছি, লুপ ওয়াইজ ক্লক ওয়াইজ আগাইতে হবে। তো তোমার যেই লুপে তুমি আছো, ওই লুপে এটা তোমার টেনশন। এই লুপে যে কোনো একটা পয়েন্ট দিবা, যে কোনো একটা পয়েন্ট বা যে কোনো একটা নোট, ধরুন আমি এটা নিলাম। এখান থেকে তুমি স্টার্ট করবা, মানে সামনে আগাবা আর কি। কিভাবে আগাবা? ক্লক ওয়াইজ। ক্লক ওয়াইজ মানে এই দিক থেকে। ওকে, আগাচ্ছ, আগাইলাম, আগাইতে আগাইতে দেখি যে এখানে 10 পাইছি। তো এখানে অবশ্যই আই গেছে, তাই এখন এখানে একটা ড্রপ। আর কি, এরপরে নিয়মটা কি ছিল, যে ক্লক ওয়াইজ দিকের সাথে কারেন্ট গুলো অ্যালাইন করলে, তো তুমি যেদিকে যাচ্ছ ক্লক ওয়াইজ, সেদিকে যদি তোমার কারেন্টটা থাকে, তাহলে যেই রোডের পথে যে কারেন্টটা গেছে ওটার ভোল্টেজটা ধরবো আইআর। যদি অ্যালাইন না করে, উল্টা দিকে হয়ে যায় কারেন্টটা, তাহলে তুমি মাইনাস আইআর করো। তাহলে আমি দেখি 10 ওহমের উপর দিয়ে দেখি তো কারেন্ট তো এইদিকে আছে, আমি যেদিকে যাচ্ছি কারেন্টটাও ঠিক সেদিকে, তাহলে এখানে তুমি লিখবে 10 আই, আইআর 10 আই। এই দিক দিয়ে এবার 15 ওহমের উপর দিয়ে যাচ্ছ, তো এই কারেন্টটাও দেখো তুমি যেদিকে আসো কারেন্টটাও ঠিক 15 ওহমের উপর দিয়ে সেদিকে গেছে। তাহলে এবার কি হবে, 15 ইন্টু কারেন্ট এবার হচ্ছে আই মাইনাস আই ওয়ান, এবং সেটা তোমার দিকে, তুমি যেদিকে যাচ্ছ সেদিকে। তারপর 40-এর উপর দিয়ে গেছে, এবং 40-এর উপর দিয়ে তুমি যেদিকে আসো সেদিকেই কিন্তু আইটা গেছে। তাহলে এটা হবে 40 আই। এখন সেখানে তুমি যেখানে স্টার্ট করছিলা সেখানে তোমার ফেরত আসছে। এরপর দেখো এই ভোল্টেজ সোর্সের নেগেটিভ দিকে তোমার কারেন্ট ঢুকছে। দেখো তুমি কিন্তু এদিক দিয়ে যাচ্ছ, দেখছো যে এই কারেন্টটা, একটা কারেন্ট আছে যেটা ভোল্টেজ সোর্সের নেগেটিভ দিকে যাচ্ছে। তাহলে আমরা কি বললাম, যে যদি কারেন্ট ভোল্টেজ সোর্সের নেগেটিভ দিকে এন্টার করে তাহলে মাইনাস ভি ধরবো, ওটার যে ভোল্টেজটা রিডিংটা দেওয়া থাকবে সেটা মাইনাস মাইনাস থাকবে। এটা ইকুয়াল টু 0। এই শেষ তোমার লুপ। লুপ ওয়ান যদি ধরি, লুপ ওয়ানের কেভিএল খোলা হয়ে গেছে। ঠিক আছে, এখন এটাকে একটু সাজানো যাইতে পারে। এটা আমরা একটু সাজাবো। 10 আই, 15 আই মাইনাস 15 আই ওয়ান। বুঝছো কিনা বলো? আচ্ছা, বুঝছো? একই সমস্যা আছে কোনো? তাহলে 25 আর 40 কত হয়? 65 নাকি? 65 আই, আর এখানে হবে -15 আই ওয়ান, আর এদিকে 30। তাহলে এইটা একটা সমীকরণ পাই গেছি, দেখছো? একটা লুপ থেকে একটা সমীকরণ, আরেকটা সমীকরণ হইলে আমার আই আর আই ওয়ান বের হয়ে যাবে। ওকে, তাহলে এবং আরেকটা লুপ ফেলি আমি তাহলে। এবার লুপ টু ধরো না, এটা লুপ লুপ টু তে আমি যদি ফেলি, যে কোনো একটা পয়েন্ট নাও, ধরলাম আমি এটা নিলাম, এখান থেকে স্টার্ট করবো, ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ যাচ্ছি, দেখতেছি এখানে আই ওয়ান কারেন্টটা আমার দিকে অ্যালাইন করছে, আমি যেদিকে যাচ্ছি সেদিকে আছে। তাহলে এটা হবে 20 আই।
তারপর এখানে দেখতেছি এই ভোল্টেজটা প্লাস এর দিকে কারেন্ট এন্টার করছে, তাহলে এখানে হবে +10, ওই ভোল্টেজের মানটা নেই। তারপরে আমি এই পাশে যাব, এই পাশে এইবার দেখো, এই পাশে আমি কিন্তু এই পাশে যাচ্ছি এবং কারেন্ট আমার বিপরীত দিকে আছে, কারেন্ট কিন্তু আমার দিকে অ্যালাইন করেনি, 15 ওহমের উপর দিয়ে যে কারেন্টটা গেছে সেটা আমার দিকে অ্যালাইন করে নেই। তাহলে এটা কি হবে এখন? এটা এখন মাইনাস নেবে, এই যে, ঠিক আছে। এরপর এটাকে একটু ছোট করো, 20i1 +10 -15i +15i1 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 35i1, আর i এটা হয়ে যাচ্ছে 45i1 -15i মাইনাস, একটু সাজাইলাম সমীকরণ আকারে আর কি। তো এই যে এটা একটা সমীকরণ আছে, এটা একটা সমীকরণ আছে, এটা সলভ করো তো। ইয়া, অন্য ক্যালকুলেটর আছে কিনা, সলভ করো। এইটাকে এক্স ধরো, i1টাকে ওয়াই ধরো, ধরে ক্যালকুলেটরে সলভ করো, কত মান আছে আমাকে আমাকে বলো। আই কত? i1। লিখে করো তো কত হয়। কত কত, জলদি। কি রে এত লাগতেছে এই সমীকরণ সলভ করতে? 1.33, আর এটা i1। এটাতে কি কোনো লাভ হবে? কি বললো তুমি? এটা তো কেমন কথা বললে তুমি? ক্যালকুলেটর দিয়ে তুমি যেটা সমীকরণ সলভ করতে পারতেছো না, এটা খুবই ডাউনগ্রেড। এই অনুপ কত রে, কত বাইর হয়েছে একটু বলো। নাকি তুমিও ভুলে গেছো, পারো না? আচ্ছা দাঁড়াও দেখাই দিই তোমাকে। হ্যাঁ বলো। হ্যাঁ ভুলে গেছি এটাই। হুম, তোমার কোনটা ক্যালকুলেটর আছে, এটাই নাকি? আইসা, এটাতে কিভাবে আমি জানি না, মুডে যাইতে হয়, ইকুয়েশনে মুডে গেলাম, মুডে যায় 5 চাপে ইকুয়েশনে যাওয়া, ইকুয়েশনে যায় এই যে এটা 1 নম্বরটায়, এটাতে যাইতে হবে সমীকরণ, দুইটা সমীকরণ সলভ করতে সম্ভবত। মানে গেলাম, এই যে চলে আসছে, এখানে এক্স এর সহগ, এখানে ওয়াই এর সহগ, আর এখানে ধ্রুবক পড়তে বসাইতে হবে। তো ওইগুলো বসাবা,
কত ছিল আমাদের? এখানে তো আবার আসেও না। যাই হোক, এই যে এখানে ধরুন 15 বসালাম, তাও -15, -25 বসালাম, এখানে 6 বসালাম, 25 বসালাম, -6 বসালাম, কিছু একটা র্যান্ডমলি দিয়ে তারপর ইকুয়াল দিলে তোমার এই এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু চলে আসে। এই তো এখানে, হ্যাঁ কত বললো আমি, বলো আমার মানগুলো লাগবে তো, আমি যে এখানে তো আমাকে কিছু বলা আছে তো, বলো ওয়ান কত, আই আই কত? হ্যাঁ, কি? আমাকে বের করতে হবে, যা বুঝছে। কত আছে? সিক্স। মোট এই পিছন দিকে দেখে আমি করতেছি। -10, এটা হচ্ছে 4/1.33, কি বার করবো? 1.33, আর তারপর 3.78, 3.78, এটা তো অ্যাম্পিয়ার আসছে। এখন দেখো আমি মানগুলো বের করবো, এটা -15 হলো। আচ্ছা ধরো না কিছু একটা আছে, এটা কি শিফট করা যায়? আরেকবার চাইতে হবে। আচ্ছা যাই হোক, ধরো না ওগুলাই ব্যাচ, ধরো এখন আই এর মান কত বের হলো তাহলে, অবশ্য আই এর মানটা বেশি হলো, মানে টেকনিক্যালি আই ওয়ান এর ভ্যালু, আই ওয়ান এর ভ্যালুটা বেশি হতে পারে, হতেই পারে। তো আমি আসলে যেটা রিয়েল ওইটাই দিয়ে কাজ করি, তোমাদের উল্টা পাল্টা মান আসলে এখানে আবার বলবো যে এটা এইটা 30, আর এদিকে এটা কত হলো, -15, -15, তো 35, -10, এটা আসতেছে 0.4390 নাকি 90। আচ্ছা আসো, 0 আসছে, হলো এরকম। তো এটা আসতেছে, তো এখন হচ্ছে আই আর আই ওয়ান হলো। এখন দেখো আই এর মান তুমি পজিটিভ পাইছো, তার মানে তোমার যে দিকটা তুমি ধরছো না সেটা ঠিক আছে। আই এর যে দিকটা তুমি ধরছো, আই এর মান যদি পজিটিভ আছে সেটার দিকটা ঠিক আছে। এরপর আই ওয়ান এর দিক, আই ওয়ান এর ভ্যালু -0.091, তাহলে এইটার ভ্যালু হচ্ছে -0.09। তাহলে তুমি ধরছো যেদিকে, এটা আসলে ওইদিকে নাই, এটা আসলে উল্টা দিকে আছে, এদিকে আছে, মানে রিয়ালি এটা যেটা আছে, তোমার দিকটা যেটা ধরছো সেটা উল্টা দিকে আছে, মানে মানটা একই হবে, দিকটা উল্টা হবে। বুঝছো? তো আই ওয়ান এর দিক মানে যেখানে যে মানটা নেগেটিভ পাবো, ওগুলা যে দিকটা তুমি ধরছো তার উল্টা দিকে। তার মানে আই ওয়ান যে আমি 10 ভোল্টের ভিতর দিয়ে ঢুকাইছি ওটা আসলে ঠিক হয় নাই, আই ওয়ান আসলে বাইরে হয়েছে 10 ভোল্ট থেকে। তো এই 0.09 এম্পিয়ার পরিমাণ কারেন্ট 10 ভোল্ট থেকে বের হয়েছে। আর এখান থেকে আইটার যেহেতু পজিটিভ আসছে, তার মানে আমার ডিরেকশনের সাথে আমার কারেন্টের ডিরেকশন ঠিক আছে। থাম্ব রুলটা হলো যে যদি তোমার মানটা পজিটিভ আসে তাহলে যেই ডিরেকশন গুলো তুমি ধরছো সেই ডিরেকশন গুলাই হবে, আর যদি মানগুলো নেগেটিভ আসে যেই ডিরেকশনটা তুমি ধরছিলা ওইটা আসলে উল্টা দিক। যেমন ধরো যে এই আই ওয়ান এর ডিরেকশনটা এদিকে হচ্ছে, আর আই এর ডিরেকশনটা ঠিক আছে, এখন আই মাইনাস আই ওয়ান এর ডিরেকশনটা কি ঠিক আছে কিনা এটা দেখো। তাহলে আই মাইনাস আই ওয়ান কি হবে, 0.43, এটা থেকে আই ওয়ানটা বিয়োগ করে দিতে হবে, তাহলে এটা হচ্ছে +0.09। তাহলে এখানে যে কিছু একটা ভ্যালু আসবে, তার মানে তুমি এই ভ্যালুটা পজিটিভ আসছে, তার মানে এই ডিরেকশনটা 15 ওহমের উপর দিয়ে যে ডিরেকশনটা ধরছো এটা ঠিক আছে, আর বাকি আই এর ডিরেকশনটাও ঠিক আছে, ওই আর কি। তাহলে দেখো এখন তুমি 10 ওহমের উপর দিয়ে কি কারেন্ট যাচ্ছে ওটা জানো, 15 ওহমের দিয়ে কি যাচ্ছে এটা জানো, আর বাকি সব জানো আর কি।
এখন এগুলোর অ্যাক্রসে তোমাকে যদি ভোল্টেজ ড্রপ বের করতে বলো, পারবা না। জাস্ট ওই যে কারেন্টটা গেছে ওটা দিয়ে গুণ করে দিতে হবে, ভোল্টেজ ড্রপটা পাই গেল। এই আর কি। জিনিসটা কি বুঝাইতে পারছি? এক্স্যাক্টলি, হ্যাঁ, এটাই এটাই। হুম। এটা কথা বলছি, আরেকটা বলছি যে কোনটা কোনটা কি করবা, আরেকটা কোথায়? হুম, হুম, হুম। হ্যাঁ, 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 যেভাবে করো যোগ না, ওই যে তুমি যেদিকে ক্লক ওয়াইজ আছো, যদি এটা এন্টার করে, যেমন তুমি যদি এটা করতে দেখো ক্লক ওয়াইজ যাওয়ার সময়, তুমি দেখো 10 এর ভিতর দিয়ে যাচ্ছ, তোমার কারেন্টটা ওইদিকে যাচ্ছে, তাহলে +10 নিবা। আর এদিকে যখন 30 দিয়ে ঢুকবা, যেহেতু নেগেটিভ দিকে গেছো, এখানে -30 নিবে। সবকিছু বলা আছে, ওই যে তোমার নিয়মটাতে সবকিছু বলে রাখছে। তুমি যে ওই তো তোমার জাস্ট ইন্ডিপেন্ডেন্ট একটা লুপ নিতে হবে, এবং লুপের ভিতরে কি কি না কি হবে সব লেখা দেওয়া আছে। ঠিক আছে? হ্যাঁ, তখন ওভাবে করবো। ঠিক আছে তাহলে, এই আর কি। তাহলে কেভিএল দিয়ে যে কোনো ম্যাথ আসলে আশা করি পারার কথা। আমি তো একটা প্র্যাকটিস করতে দিব তোমাদেরকে, ওগুলো করবা বাসায়। তাহলে হচ্ছে মানে জিনিসগুলো ক্লিয়ার হবে। আর আরেকটা জিনিস একটু বলে দিই, এটা হচ্ছে যে কি, এটা দেখো, যখন তুমি একটা রোধ নাও আর, তো এই রোধটার এই ধরনের এই পাশে কারেন্ট যাচ্ছে আর, এই পাশে কারেন্ট যাওয়ার অর্থ মানে কি, যে অবশ্যই এই রোধের এই পাশের যে ভোল্টেজটা ধরো এ, আর এই পাশে যে ভোল্টেজটা বি, অবশ্যই এখানে ভি এ ইজ গ্রেটার দেন ভিবি হবে, তাই না? তাহলে তো কারেন্টটা যাবে এই দিক দিয়ে, এই আর কি। তো কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিক কিন্তু ভোল্টেজ ড্রপ হবে, অর্থাৎ ভি এর পোটেনশিয়ালটা ভিবি এর পোটেনশিয়াল থেকে বেশি হবে, বুঝছো? তো তুমি এটা পজিটিভ বলবা, এটাকে তুমি নেগেটিভ বলবা, এভাবে বলতে পারো। তো তখন আমি যখন বললাম যে তোমার কারেন্টটা নিজে থেকে যাচ্ছে, যাই হোক, তো এইটা ড্রপ। আর যদি এরকম হয় ধরে নাও যে রিয়েলি যেটা আছে এটা পজিটিভ, হুম, আর এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এটা এ পটেনশিয়াল, এটা বি পটেনশিয়াল, সরি, বি পটেনশিয়াল। এখন আহ, যেটা আসলে ভিএ ইজ গ্রেটার দেন ভি, যেটা আসলে হবে, কারণ মানে ধরে নিছি আমি যে ভি এর পটেনশিয়ালটা ভিবি এর পটেনশিয়াল থেকে বেশি আসলে। এখন তুমি ওই যে আমরা কারেন্ট ডিফাইন করি না, তো কারেন্ট ডিফাইন করার সময় তোমার ডিফাইনটা উল্টা হয়ে গেছে আর কি। তুমি কারেন্টটা উল্টা দিকে ধরে ফেলছো, কারণ আমরা তো যখন ডিফাইন করি তখন তো আমরা অত কিছু চিন্তা করি না, আমরা খালি দেখতেছি আমি কারেন্টটাকে নিয়ে যাব, আমি যেদিকে যেদিকে যাব ওভাবে ভাগ করে নিছি। এখন এভাবে করতে যাই তো আমার একটা উল্টা পাল্টা হয়ে যাইতেছে, যেমন এইটা, অর্থাৎ নেগেটিভটা কেন পজিটিভ হয়ে যাচ্ছে এটা আর কি। যেমন এখানে দেখো I1টা আমি ধরছিলাম যে এই দিক দিয়ে, কিন্তু আসলে এই দিক দিয়ে না, উল্টা দিক দিয়ে যাচ্ছে। তো আমার ধরাটা ভুল হয়েছে। তো ওখানে যেটা হয়, ওই আমরা কি করছি, এখন দেখো ভিএ মাইনাস ভিবি, এখন আমি কারেন্টটা যেদিকে যাবে, আমি নর্মালি কি ধরবো, যে ওদিকে ড্রপ হবে। তো আমি ধরতেছি কি যে ভিবি মাইনাস ভিএটা, তো ভিবি মাইনাস ভিএটা এটা অবশ্যই তোমার নেগেটিভ আসবে মানটা। এখন এটা যদি নেগেটিভ আসে, তাহলে আই আর দিকে কিন্তু ভুল হয়ে যাবে। আমার যেটা উচিত সেটা হচ্ছে এখানে একটা মাইনাস দিয়ে দিতে হবে, মানে আমি যদি আসলে পোটেনশিয়ালটা বাইর করতে চাই, এখানে একটা মাইনাস দিতে হবে। অর্থাৎ যেটা বলার চেষ্টা করলাম যে তুমি যেহেতু কারেন্টের ডিরেকশনটা উল্টা ধরছো, তো তোমার এইটা মানটা কিন্তু নেগেটিভ আসছে, ভিবি মাইনাস ভি।
তুমি যখন IR নিবা এটা মান পজিটিভ আসবে, এটা মান কিন্তু পজিটিভ আসবে। তো এটার আগে একটা মাইনাস তোমাকে দিতে হবে। তাইলে দেখো তুমি যদি ভি এ মাইনাস ভি করো তাহলে পজিটিভ পাবো, এটা আসলে রিয়েলি ছিল ড্রপটা, এইটা আর কি। এই জন্য আমরা হচ্ছে যেটা করছিলাম যে অ্যালাইন করলে আমরা পজিটিভ করছিলাম, আর ডিসঅ্যালাইন করলে আমরা মাইনাস IR ধরছিলাম, যাতে করে আমাদের যে ধরাটা যেটা আমরা ভুল হতে পারে সেটাও ঠিক হয়ে যায় আর কি। বুঝতে পারছো? এটাই হলো, তাহলে তোমরা কয়েকটা প্র্যাকটিস করিও আজকে, ঠিক আছে? তোমরা আজকে কয়েকটা প্র্যাকটিস করবা। আজকে এখান থেকে রাখতেছি, আমি কয়েকটা ম্যাথ দিয়ে রাখবো, তোমরা এগুলা মানে কেস কেসগুলো দিয়ে সলভ করে আমাকে পাঠাবা। বুঝছো? এটাই আর কি তোমাদের কাজ আজকে। ওকে তাহলে, ঠিক আছে। কি প্রশ্ন আছে কারো? অনুপ, তাহলে প্লিজ লিখতে পারো।